শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি লিনি আফরোজ। মোহাম্মদপুর এলাকার ছাগল কাণ্ডের জন্য আলোচিত সাদেক এগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে এম এ আজিম সহকর্মী। আজিম, আপনি জানাবেন এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে কিনা, সব মিলিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। সকাল 10টায় কিন্তু এখানে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা ছিল, তবে আমরা এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের উচ্ছেদ টিমকে আমরা এখানে দেখিনি। তবে সিটি কর্পোরেশনের কিছু পরিচ্ছন্নতা কর্মী তারা এখানে এসেছেন এবং বারবারই নোটিশপ্রাপ্ত যারা এখানে দখলদার ছিলেন তারা কিন্তু তাদের মধ্যে যে বস্তিবাসী যারা ছিলেন সাদেক এগ্রোর পিছনের যে অংশ বলতে গেলে খালের একদম মধ্যস্থানে যে বস্তিবাসী যারা ছিলেন তারা কিন্তু স্ব-উদ্যোগে তাদের যে বসত বাড়ি দোকানপাট যা ছিল এখানে তা কিন্তু তারা সরিয়ে নিচ্ছেন। আমি এই মুহূর্তে এখানকার চিত্রটি যদি একটু দেখাতে চাই, সেক্ষেত্রে এই যে ফাঁকা জায়গাটি এখন তৈরি হয়েছে সেই জায়গাটিতে কিন্তু বস্তিবাসীর ঘর ছিল, বস্তিবাসীর দোকান ছিল বা রিক্সার গ্যারেজ ছিল, সেগুলো কিন্তু তারা সকালের আলো ফোটার সাথে সাথেই কিন্তু তারা সরিয়ে নেওয়া শুরু করেছেন এবং তাদের মধ্যে কিন্তু একটি উদ্বেগ কাজ করছে। কিন্তু তার পাশেই যে সাদেক এগ্রোটি রয়েছে সেখানে কিন্তু তাদের মধ্যে এখনো কোনো আমরা সেই উদ্বেগ দেখছি না। তারা তাদের যে এগ্রোর যে অবস্থান সেটি কিন্তু তারা এখনো রেখেছেন এবং এগ্রোর ভিতরে কিন্তু গরু ছাগল বা দুম্বা যেগুলো ছিল সেগুলো কিন্তু এখনো রয়েছে এবং তারা কিন্তু তাদের অফিস ঘর সহ কোনো কিছুই এই মুহূর্তে সরিয়ে নিচ্ছেন না বা সরিয়ে নেওয়ার কোনো কার্যক্রমও আমাদের চোখে পড়ছে না। তবে সিটি কর্পোরেশন থেকে যে পরিচ্ছন্নতা কর্মীরা এসেছেন তারা কিন্তু আমরা দেখেছি যে তাদের সাথে কথা বলছেন। এর বাইরে যে একটি উচ্ছেদ করার আগ মুহূর্তে যে প্রস্তুতি সেটি কিন্তু আমরা দেখছি চলছে, কারণ এখানে যে বিদ্যুৎ সংযোগটি ছিল সেটি আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে কিন্তু সেটি বিচ্ছিন্ন করা হয়েছে এবং এর বাইরে যে ঘরগুলো রয়েছে সেগুলোতেও যে বিদ্যুৎ সংযোগ ছিল সেগুলো বিচ্ছিন্ন করা হয়েছে এবং সিটি কর্পোরেশন থেকে যদি এখানে উচ্ছেদ টিম আসে সেক্ষেত্রে বলা চলবে যে যে ঘরগুলো থেকে যাবে সেগুলো কি করা হবে এবং এখানে যারা দখলে ছিল যে বস্তিবাসী ঘরগুলো সরিয়ে নিচ্ছে তাদের কিন্তু একটা অভিযোগ রয়েছে যে তারা গরিব বলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, অথচ পাশে যে সাদেক এগ্রো রয়েছে বা এর পিছনে একটি প্রতিষ্ঠান রয়েছে যেটিকে বলা হচ্ছে বস্তিবাসী বলছে যে সেটি বন্যা চৌধুরীর স্কুল, সেই স্কুলটি কিন্তু তারা সরিয়ে নিচ্ছে না। তারা বলছে যে শুধুমাত্র বস্তিবাসীদের উচ্ছেদের জন্যই এই নোটিশ এবং যারা আসলে প্রভাবশালী দখলদার তাদের কিন্তু আসলে কিছুই করা হবে না বলে বস্তিবাসী বারবারই আমাদেরকে অভিযোগ করছেন। এখানে যারা বসবাসরত রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে প্রভাবশালী যে সাদেক এগ্রো এবং এই পিছনে যে বন্যা চৌধুরীর যে ভবন তারা কিন্তু এই যে বস্তির যে জায়গাটি সেটিও দখলের জন্য বারবার চেষ্টা চালিয়েছেন এবং তাদের কাছে মনে হচ্ছে যে এই নোটিশ এবং এই উচ্ছেদ শুধুমাত্র তাদেরকে উচ্ছেদ করার জন্যই। এবং আসলেই কিন্তু একটি দেখার বিষয় যে এই যে সাদেক এগ্রো বারবার আলোচিত সমালোচিত হয়েছে এবং নানা মিথ্যাচারে যে পশুর দাম বৃদ্ধি করে একটি প্রতারণা করে আসছিলেন দীর্ঘদিন ধরে এবং নিষিদ্ধ জাতের যে গরু ব্রাহ্মা জাতের যে গরু সেটি বছরের পর বছর বিক্রি করছেন এবং এখানে তারা সেটির প্রজনন করছেন। এই যে বিষয়গুলো তাদের বিরুদ্ধে আসলে কি হবে, মানুষের কিন্তু সেই একটি চাওয়া এখানে রয়েছে। তো সেই জায়গাটি থেকে এখন দেখার বিষয় আসলে বেলা গড়ানোর সাথে সাথে এখানে উচ্ছেদ টিম আসার পর আসলে কি হবে। এখানে আপনারা আসলে এখানে কতদিন থাকছিলেন এবং এই যে উচ্ছেদ অভিযান এতে আসলে আপনাদের কি হচ্ছিল? আমগো লস হয়েছে না, আমরা আইছি 4 মাস ধরে আমগো সব কিনা একটা হাজারটা হইতে কিনা কাটতে আমরা এটা উড়াইছি, পরে আমার 80-90 হাজার টাকা গেছে গা। আমরা ওই যে সমুতি লই আবার হলো বাসা বাড়িতে কাম করে আইনা টাকাটা দিয়ে এমনি করছি, চাইছি ঘর ভাড়া না লাগলে তো আমরা এমনি চলতে পারবো। তখন কয়দিন পরে ভাঙবো নাম করতেন, কয়দিন পরে ভাঙ্গা শুরু করতেছে। আবার কয়দিন আগে নোটিশ একটা আইনা দিয়া কয় কি ভাঙ্গা আলান আগে ভাগে আর নাহলে বেকুয়ে ডলা দেওয়া যাবে, এসব কিছু নিতে পারবেন না, এই কথা আমরা ভাঙতে আছি। একটি অভিযোগ আমরা শুনেছি যে আপনারা একটি কথা বলছেন যে এখানে শুধুমাত্র আপনাদের ঘরটি ভাঙা হচ্ছে, বন্যা চৌধুরী বা আশপাশে যেগুলো আছে সেগুলো কি ভাঙা হচ্ছে কিনা সেটা তো আমি বলতে পারি না। আচ্ছা, আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলবো। আসলে কি শুধুমাত্র আপনাদের কি উচ্ছেদ করা হচ্ছে, এখানে যে প্রভাবশালী যারা আছে তাদের ঘর থেকে যাচ্ছে? আপনারা না সেদিন কাছে বুঝা যাইতাছে যে খালি গরিবের লাগে তুচ্ছেদ, এখন তো গরিব অত্যাচার তো দেখতেছি গরিবের উপরই, যারা বড় লোক হারা তো ঠিকই আছে, তো গরিবের উপরই অত্যাচার, গরিব যাইবো কই কি করবেন। আপনি কি বলতেছিলেন একটু বলবেন? না আমি কি বলবো, আর সেদিনকে আপনারা আইছিলেন না, কইছিলেন না যে আমরা আমু,
আচ্ছা, এই যে উচ্ছেদটা করা হচ্ছে সেটি কি শুধুমাত্র আপনাদের জন্য না আরো যা সাদেক এগ্রো আমরা দেখছি যে এখনো ঠিকভাবে আছে? আমগুলো গিয়ে তো দেখা যেতেছে, তা আমগুলি যখন ভাঙাচোরা হইতেছে এটি খাট জায়গার ভিতরে পড়ছে, তাই এই বিল্ডিং বুল্ডিং এটি কি হাগজ হয়ে পড়ে না? হাগজ হয়ে পড়ে না? এই যে বিল্ডিংটা বন্যা সর্দি এটা ইয়া করছে, এটা পড়ে না সয়ে? শুধু আমাকে সয়ে করে গেল, আমরা গরিব মানুষ, আমাকে এত অত্যাচার কে লেগে হইব? আসলে এই যে অভিযোগটি যেটি বলতেছিলাম যে আসলে তারা বলছেন যে তাদের যে গরিব যারা রয়েছেন বস্তি কর করে এই খালের মধ্যে যারা বসবাস করতেছিলেন শুধুমাত্র তারা সরে যাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু যারা প্রভাবশালী সাদেক এগ্রো এবং এই পাশে যে বন্যা চৌধুরীর যে ভবন সেই দুটি ভবন কিন্তু এখনো ঠিকভাবেই রয়েছে এবং তাদের সেই উদ্বেগটি কাজ করছে না এবং তারা কিন্তু নিজেরা যে সরিয়ে নেওয়ার ব্যবস্থা সেটি কিন্তু করছেন না। তো আসলে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর বলা যাবে যে তাদেরকেও আসলে উচ্ছেদ করা হচ্ছে কি হচ্ছে না। তো এই ছিল আমার কাছে মোহাম্মদপুরের উচ্ছেদ অভিযান থেকে সবশেষ। আজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আলোচিত ছাগলকান্দে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম। মৌলভীবাজার থেকে বন্যার ক্ষয়ক্ষতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালে ইলাহি কুটির আপনি নিশ্চয়ই শুনছেন। এর আগে তো আপনি জানিয়েছিলেন বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে। আপনার কাছে এখন জানতে চাই মৌলভীবাজারের এখন বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন আপনি, আর কতটা ক্ষতিগ্রস্ত সম্মুখীন হচ্ছেন সে বিষয়টিও জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আমি ঈদের পরের দিন থেকেই মৌলভীবাজারে বন্যা শুরু হয়। এখন পর্যন্ত মৌলভীবাজারের যে মনুর পাড় এবং ধলই নদীর যে বন্যা সেটা অনেকটাই মানুষের বন্যা শেষ হয়ে গেছে, মানুষের দুর্ভোগ অনেকটা কমে গেছে, মানুষের আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে। কিন্তু মৌলভীবাজারের হাকালুকি হাওর পাড়ের যে 3টি উপজেলা, বিশেষ করে কুলাউড়া, বড়লেখা, জুড়ি, এই 3টা উপজেলার হাওর পাড়ের অধিকাংশ মানুষ অর্থাৎ 95% মানুষ এখন পর্যন্ত পানিবন্দী। আমি আছি এখন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার যেটি 6 লাখ মানুষের একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্র, 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। সেই স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থাটা আপনি দেখতেছেন এখন পর্যন্ত পানিতে নিমজ্জিত হয়ে আছে। এই জায়গার মানুষ এখন পর্যন্ত দুর্ভোগের চরম আকার পৌঁছেছে। যারা স্বাস্থ্য সেবা গ্রহণ করতে আসছেন তারা এই কাঠের ব্রিজ দিয়ে পার হয়ে যাচ্ছেন এবং অনেকগুলা রুমে এখন পর্যন্ত পানি। আমি কথা বলেছিলাম দুর্ভোগ মানুষের সাথে, তারা বলেছেন যে এই জায়গায় যারা জনপ্রতিনিধিরা আছেন তারা কেউ এগিয়ে আসেননি। এখানে ব্যবসায়ী সমিতি যারা আছেন তারা এই কাঠের বৃষ্টি করে দেওয়ায় মানুষের যাতায়াতের অনেকটা সুযোগ সুবিধা হয়েছে। আপনাকে একটা বিষয় জানাতে চাই যে এই মৌলভীবাজারের যে হাকালুকি হাওর পাড়ের যে বানবাসী মানুষের যে দুর্ভোগ এখন পর্যন্ত চরম আকার ধারণ করছে, খাদ্য সংকট দেখা দিয়েছে। হাওর পাড়ের যে বাজারগুলো আছে, বাজারগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ বিষয়ে আমি প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসন বলতেছেন এই বিষয়ে তারা নজরদারি রাখতেছেন এবং জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে মানুষের জনদুর্ভোগ যাতে কমানো যায়। আপনি বলছেন যে মৌলভীবাজারের মৌলভীবাজার যদি ক্ষয়ক্ষতি সম্পর্কে আপনাকে জানাতে চাই তাহলে হচ্ছে এখন পর্যন্ত প্রায় এলজিডির রাস্তা, গ্রামীণ রাস্তা প্রায় 74 কিলোমিটার নষ্ট হয়ে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় 54 কোটি টাকা। এবং ইতিমধ্যে এই হাওর পাড় সহ মৌলভীবাজারের সমগ্র মৌলভীবাজারের 42,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের রূপা আউশ এবং আউশের বীজতলা নষ্ট হয়ে গেছে এবং প্রচুর সবজি ক্ষেত যেটা নষ্ট হয়ে গেছে, যার হিসেবটা কোনো টাকার হিসাবে সেটা করা হয়নি। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই হাওর পাড় সহ মৌলভীবাজারের যে বিস্তীর্ণ এলাকার পুকুর এবং খামারে মাছ ভেসে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় 5 কোটি টাকা। এই অবস্থায় মৌলভীবাজারে এখন পর্যন্ত বন্যার যে সার্বিক অবস্থা, একদিকে যদি বলা যায় যে উন্নতি হয়েছে, কিন্তু অন্যদিকে যে অবস্থা সেটা অনেকটা স্থিতিশীল। বিশেষ করে হাওর পাড়ের মানুষের দুর্ভোগ এবং বন্যার পানি নামতেছে খুব ধীর গতিতে। বানবাসী মানুষ আমাকে তার সাথে কথা বলে যেটুকু জেনেছি, তারা বলেছেন 2017 সালে এরকম বন্যা সৃষ্টি হয়েছিল। বন্যার পরবর্তী যে জলাবদ্ধতার কারণে 7 মাসের মতো ছিল, এইবারও এরকম অবস্থার সৃষ্টি হতে পারে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। কুটি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যায় ক্ষয়ক্ষতি সম্পর্কে জানছিলাম মৌলভীবাজারের সহকর্মী কুটির কাছ থেকে। মোহাম্মদপুর এলাকার ছাগলকাণ্ডের জন্য আলোচিত সাদেক এগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ বিষয়ে আরো জানবো। আমাদের সাথে আবারও যুক্ত হচ্ছেন আজিম। উচ্ছেদ অভিযান শুরু হয়েছে কিনা সার্বিক চিত্র সম্পর্কে জানাবেন।
সকালে 10টায় যে উচ্ছেদ অভিযানটি শুরু হওয়ার কথা সেটি কিন্তু বলা চলে এখনো আনুষ্ঠানিকভাবে সেই উচ্ছেদ অভিযানটি শুরু হয়নি। সিটি কর্পোরেশন থেকে এখনো উচ্ছেদ টিম এখানে পৌঁছায়নি। এখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু এখানকার যে কাউন্সিলর তিনি এখানে এসেছিলেন এবং যারা আসলে বস্তিবাসী খালের মধ্যে যারা অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু আবারও আরেকবার তিনি হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন এবং তিনি বলেছেন যে আগামী 1 ঘন্টার মধ্যে কিন্তু আসলে এই জায়গাটি তিনি সম্পূর্ণ ফাঁকা চান এবং সেই করার নির্দেশনাটি কিন্তু তিনি আবারও দিয়ে গিয়েছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু বস্তিবাসীর মধ্যে একটি উদ্বেগ কাজ করেছে এবং তারা কিন্তু তাদের নিজেদের ঘরগুলো তারা সরিয়ে নিচ্ছেন এবং তারা যে যেখানে পারছেন যেভাবে পারছেন সেভাবেই সরিয়ে নিচ্ছেন। তবে এখানে গতকালকে থেকে যে সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছিল যে এখানে সাদেক এগ্রো নিয়ে যে আলোচনা সমালোচনার তৈরি হয়েছে তারপরেই কিন্তু তারা আসলে এখানে অভিযান চালাবেন বলে আমাদেরকে বলেছিলেন। কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে সাদেক এগ্রোর যে ব্যবস্থা সেটি কিন্তু তারা এখনো কোনো উদ্বেগ তাদের মধ্যে নেই। তারা তাদের খামার থেকে গরুগুলো বা ছাগলগুলো তারা সরিয়ে নিচ্ছেন না এবং তারা তাদের অবস্থানে ঠিকই থেকেছেন এবং ঠিকই আছেন। সেই প্রশ্নটিও কিন্তু আমরা এখানের কাউন্সিলরকে করেছিলাম। তিনি বলেছেন যে যতই প্রভাবশালী হোক না কেন তিনি তাদের অতীত নিদর্শন ও দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে তিনি বলেছেন যে যে যতই প্রভাবশালী হোক না কেন খালের যে মূল নকশা সেটি ধরেই কিন্তু আসলে তারা উচ্ছেদ অভিযান শুরু হলে সেটি তারা করবেন এবং এখানে আসলে সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ টিম তারা কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং তিনি তার আগে আরেকবার আসলে হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছেন। এবং তাকেও কিন্তু আসলে প্রশ্ন তোলা হয়েছিল যে তার সাথে আসলে এই যে সাদেক এগ্রো মালিক ইমরান তার সাথে আসলে কোনো সম্পর্ক বা বন্ধুত্ব রয়েছে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি কিন্তু বলছেন যে সাদেক সাহেব কিন্তু এখানে যে ইমরান সাহেব তিনি কিন্তু যে গরুর ফার্মটি করেছেন সেটি না রাস্তা বন্ধ করে কিন্তু ঈদের আগে কিন্তু এখানে হাট বসাতেন সেটিও কিন্তু তারা বারবার নির্দেশনা দিচ্ছিলেন সেটি বন্ধ করার জন্য কিন্তু তিনি কিন্তু সেটি মানেননি। তো বলা চলে যে আসলে এখানকার যে সাদেক এগ্রোর যে মালিক ইমরান সাহেব তিনি কিন্তু আসলে সব বাধা উপেক্ষা করেই বহাল তবিয়াতে এখানে তার ব্যবসাটি চালিয়ে যাচ্ছিলেন এবং সবশেষ আসলে যে তার বিরুদ্ধে যে অভিযোগটি এসেছে তারপরে এখন আসলে দেখার বিষয় যে তার এগ্রোটি আসলে খালের মধ্যে থাকা অবস্থায় আসলে উচ্ছেদ হয় কিনা। তো এই ছিল আমার কাছে সাদেক এগ্রোর উচ্ছেদ অভিযান থেকে সবশেষ। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, আলোচিত ছাগলকান্দে উচ্ছেদ অভিযান শুরু নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম। বগুড়ার কাঁঠালতলা এলাকায় সড়কের উপর অস্থায়ী কাঁচা বাজারে তুলনামূলক কম দামে কেনাকাটা করতে পারছেন ক্রেতারা। এই পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। আর সঞ্জু, অস্থায়ী বাজারে আসলে কি কি পণ্য পাওয়া যাচ্ছে এবং দরদাম কেমন দেখছেন আর ক্রেতারা কি বলছেন এই বিষয়ে জানাবেন। লিনিয়া, আমি দাঁড়িয়ে আছি উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া শহরের একটি ব্যস্ততম এলাকা, শহরের কাঁঠালতলায়। বগুড়া শহরের এই কাঁঠালতলাকে কিন্তু শহরের ব্যস্ততম এলাকা হিসেবে কিন্তু বলা হলেও এই কাঁঠালতলায় কিন্তু সুদীর্ঘ সময় থেকে প্রধান সড়ক দখল করে কিন্তু বিভিন্ন খুচরা বাজার কিন্তু এখানে বসেছে, যেখানে ফলের দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থানীয় দোকানগুলো কিন্তু প্রতিদিনই ব্যবসা বাণিজ্য করছে। তবে যে সমস্যাটি হচ্ছে যে প্রধান সড়কের উপরে এই বাজার বসার কারণে এখানে কিন্তু প্রতিদিনই লেগে থাকছে যানজট এবং যার ভোগান্তিতে পোয়াচ্ছে কিন্তু সাধারণ জনগণ। আপনি জানেন লিনিয়া যে বগুড়া কিন্তু উত্তরের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এই শহরে কিন্তু প্রতিদিন লাখো মানুষ আসে তাদের জীবিকার সন্ধানে, নিজেদের ভাগ্য পরিবর্তনের আশায়। অথচ বগুড়ার যে ব্যবসায়িকভাবে যে উর্বর ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় সেই জন্য এই যে অস্থায়ী যে দোকানদারগুলো রয়েছে যারা বিভিন্ন সময় তাদের নিজেদের পরিবারের জন্য আসলে নিজেদের জীবিকার জন্য শহরের বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই ভ্রাম্যমান দোকানগুলো যে বসিয়েছে সেই দোকানগুলোর জন্য কিন্তু তারা দিন শেষে আসলে এই শহরে যানজট থেকে শুরু করে সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। লিনিয়া, আপনি আসলে বাজারের দাম দর জিজ্ঞেস করেছেন। বগুড়ার বাজারে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোর দাম দর কিন্তু বেশ ঈদের পর থেকেই প্রতিটি জিনিস মান ভেদে কিন্তু দাম দর আমরা দেখেছি বেশ ভিন্ন ভিন্ন ভাবে। অতিরিক্ত গরমের কারণে বাজারে কিন্তু প্রতিটি সবজির আমদানি কিন্তু সকল সবজির যে আমদানি খুব ভালো এটা কিন্তু আমরা লক্ষ্য করিনি। দাম নিয়ে কিন্তু ক্রেতাদের অসন্তোষ সর্বসময় ছিল এবং একই সাথে কিন্তু আপনি জানেন যে গরমও কিন্তু এখন গ্রীষ্মকালীন ফলের মৌসুম। এই মৌসুমে কিন্তু সাধারণ ক্রেতাদের চাহিদায় থাকে গ্রীষ্মকালীন ফলগুলো। তারা যেটি বলছে যে এই ফলগুলোর যে দাম, কারণ এই বাংলাদেশ একটু উর্বর ভূমি, এখানে আমরা ফল পাবো সস্তা দামে, সেই দাম কিন্তু তারা কোনোভাবেই পাচ্ছে না। তো সর্ব মিলিয়ে আসলে ক্রেতা বা সাধারণ মানুষের অসন্তোষই আসলে চরমেই রয়েছে। লিনিয়া,
লিনিয়া বগুড়ার কাঁঠালতলা থেকে বাজারের দাম দর সহ সড়কের উপরে যে বাজার সার্বিক পরিস্থিতি না আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, ধন্যবাদ আপনাকে। দর্শক, অস্থায়ী বাজারে কম দামে পণ্য পাওয়া যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন বগুড়া কাঁঠালতলা থেকে সঞ্জু রায়। দর্শক, আমের বাজারের খবরাখবর জানবো। আমের বাজারের খবর জানাতে সাতক্ষীরা ও রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়েসার সুমন ও রফিকুল ইসলাম। আমরা প্রথমেই যাচ্ছি সুমনের কাছে। আর সুমন, সাতক্ষীরা আমের দরদাম কেমন দেখছেন, কি অবস্থা জানাবেন? সুলতানপুর বড়বাজার আমের আড়তে দাঁড়িয়ে আছি। আম দেখতে পাচ্ছেন, বেশ অনেকগুলো সুন্দর সুন্দর আম কিন্তু রয়েছে, কিন্তু এখন কিন্তু সাতক্ষীরার যে সুখ্যাতি যে আম ছিল, যে বিশেষ করে হিমসাগর, বৈশাখী বা বিভিন্ন যে আম ছিল, ন্যাংড়া, এই সব আমগুলো কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন যে আমটা রয়েছে এটি হচ্ছে মল্লিকা, এটিও সুস্বাদু আম, কিন্তু এটি একেবারে শেষ পর্যায়ে। আমি এখানকার দোকানির সাথে কথা বলেছি, এটি কিন্তু আর হয়তো 1 থেকে 2 দিন এটি পাওয়া যেতে পারে, তারপরে আর পাওয়া যাবে না। আর এছাড়া অন্যান্য যে আম রয়েছে এটি দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে, এবং আমের দামটি কিন্তু এবার যেহেতু অফ এয়ার ছিল দেশব্যাপী, সে কারণে কিন্তু লিনিয়া আমের দামটা তুলনামূলক বেশি। সাতক্ষীরার এই সুস্বাদু আমের দামটা কিছুটা কম, এটি 70-80 টাকা 90 টাকা এই দামে 70 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হলেও এখানে অন্যান্য জেলা থেকে যে আমটি এসেছে, দেশের বিভিন্ন জায়গা থেকে যে হিমসাগর বা আম্রপালি এসেছে, এগুলো 100 টাকা 120 টাকার উপরে। এই ছিল সাতক্ষীরার আমের বাজার দরের সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি দক্ষিণবঙ্গ থেকে, একেবারে সরাসরি নিয়ে যাচ্ছি উত্তরবঙ্গে, সেখানে রংপুরে আমাদের সহকর্মী রফিক জানাচ্ছেন রংপুরের যে আমের বাজারের দরদাম এবং সেখানকার ক্রেতারা কি বলছে। সুমন, আমরা এই মুহূর্তে রয়েছে রংপুরের হাড়িভাঙ্গা আমের যে রাজধানী বলা হয়ে থাকে, হাড়িভাঙ্গা আমের রাজধানী যে বলা হয়ে থাকে পদাগঞ্জ, সেই পদাগঞ্জে আমরা এই মুহূর্তে রয়েছি। আপনাকে বলি যে রংপুরে কিন্তু আমের যে উৎপাদন, এবার সে আমের উৎপাদনের মধ্যে একেবারেই কম হয়েছে, অর্থাৎ এখানকার এবার টানা খরার কারণে কিন্তু আমের উৎপাদন কম হওয়ার হয়েছে, এই কারণে এবার কিন্তু দামটা বেশি। তো এই কারণে এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা এই দামে শুরু থেকে খুশি থাকলেও যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু নাখোশ বা তারা অনেকটাই মন খারাপ করছে যে যেহেতু রংপুরের এই সুস্বাদু আম, এই আমের যদি হঠাৎ করে এত দাম বেড়ে যায় তাহলে সামনে আরো অনেক দাম বেড়ে যাবে। অর্থাৎ এই মুহূর্তে যেতে ছোট সাইজ, যেটি একেবারে ছোট সাইজ, সেই সাইজের আমের দাম এখন চলছে হচ্ছে 1600 টাকা, এবং মাঝারি যে আম সেটি হচ্ছে 1800 টাকা, এবং যেটি বড় সাইজ সেটি এখন চলছে কিন্তু হলো 2200 থেকে 3000 টাকা পর্যন্ত চলছে। তো এই যে দাম, এই দাম নিয়ে কিন্তু একেবারেই এখানকার ক্রেতারা একেবারেই নাখোশ রয়েছেন। আর আরেকটি বিষয় যদি বলে রাখি যে এই আম কিন্তু সম্প্রতি অর্থাৎ গত ফেব্রুয়ারি মাসে জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে, যেখানে রংপুরের মানুষের অনেকটা এখানকার আনন্দ উৎসবটা রয়েছে, এবং এই আম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি করার যে প্রক্রিয়া সেটি চলছে। এখানকার কৃষি বিভাগ রয়েছেন, তারা বলছেন যে আম এবার অন্যান্য বার যে আম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে গেছে, এবারও সেই তারা বিদেশে পাঠিয়ে দিতে চান। তবে এখানকার যে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে এই যে আমের বাজার, এই আমের বাজারে কিন্তু কাদা পানি রয়েছে। এখানে বিশেষ করে ব্যাপারী যারা আসছে তাদের আবাসন সুবিধার সমস্যা রয়েছে, এবং ব্যাংকের যে সমস্যার কথা দীর্ঘদিন তারা বলছেন সেটি রয়ে গেছে। তো এখানকার যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারী আসছেন তাদের দাবি হচ্ছে যে আবাসন সুবিধা, ব্যাংকে বিমার সুবিধা এবং কুরিয়ারের যে সুবিধা সেটি যেন রাখা হয়। তো লিনে এই ছিল রংপুর থেকে হাড়িভাঙ্গা আমের বাজার দর। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, সাতক্ষীরা এবং রংপুর থেকে আমের বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। দর্শক, বাজার পরিস্থিতি জানবো চট্টগ্রাম ও বরিশাল থেকে। বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম এবং শফিক মুন্সি। আর শুরুতেই যুক্ত হচ্ছি চট্টগ্রামে, সেখানে সহকর্মী আছেন নাজিম। নাজিম, জানাবেন বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন, আর দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জি, যেমনটা বলছেন, আসলে বাজারে সবজির বাজারে কোন ধরনের ঊর্ধ্বগতি যে চলছে সেটি আসলে আগাম দামের কোনো লক্ষণ নেই, কারণ বাজারে যে সবজি রয়েছে সবগুলো দামই ঊর্ধ্বগতি। কারণ সবজির বাজারে নিয়ে কোনো সুখবর এখন পর্যন্ত দিতে পারছি না, কারণ যেসব সবজি রয়েছে সবগুলো
ঊর্ধ্বগতির দিকে, কারণ এখানে আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা, পেঁপে 80 টাকা, আপনার বেগুন 100 টাকা, টমেটো 100 থেকে 120 টাকা, আপনার করলা প্রায় 80 টাকা, পটল 50 থেকে 60 টাকা, এবং এগুলো সহ অন্যান্য যেসব সবজি রয়েছে সবগুলো সবজির দাম আসলে ঊর্ধ্বগতি, কারণ এখানে 70 থেকে 80 টাকার নিচে সবজি পাওয়া খুব দুষ্কর। এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন যে সরবরাহ ঘাটতির যে কথা সেটি তারা বারবারই বলে আসছেন, সরবরাহ ঘাটতির কারণে মূলত বাজারে সবজি জাতীয় পণ্যের দাম বাড়ছে। তবে আমরা যেটি জেনেছি তারা কৃষক থেকে এই সব সবজি কিনে নিয়ে আসার পরেও তারা কৃত্রিম সংকট তৈরি করে মূলত এইসবের দাম বাড়ায়, কারণ পচনশীল পণ্য হলেও তারা বিভিন্ন মাধ্যমে এগুলো সংরক্ষণ করে 1-2 দিন 3 দিন রেখে দেওয়ার পরে মূলত এসবের দাম তারা হু করে বাড়ছে। পাশাপাশি এখানে যে মাছের বাজার রয়েছে, যে দেশি যেসব মাছ হচ্ছে রুই, কাতলা, মৃগেল, এখানে রুই মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 420 থেকে 450 টাকা, কাতলা মাছ বিক্রি হচ্ছে তাও একই দামে, এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে আপনার 220 থেকে 250 টাকা পর্যন্ত। পাশাপাশি সামুদ্রিক যেসব মাছ রয়েছে সেগুলোরও দাম বাড়তে থাকে, কারণ এখানে 600 থেকে 700 টাকার নিচে কোনো ধরনের সামুদ্রিক মাছ নেই। আর এখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1800 থেকে 2200 টাকা পর্যন্ত। পাশাপাশি অন্যান্য যেসব পণ্য রয়েছে সবজি বাজারে সেসব পণ্যের দাম ঊর্ধ্বগতি। এসবের মধ্যে আসলে যারা ভোক্তা সাধারণ রয়েছেন তাদের সাথে অনেক সময় আমরা দেখেছি বিক্রেতাদের সাথে বাদ বিতরণ হয়, তারা যদি বলছেন ভোক্তা যারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণ আসলে কঠোর মনিটরিং প্রয়োজন, যদি কঠোর মনিটরিং করা হয় তাহলে যে ঊর্ধ্বগতি সেটি নিয়ন্ত্রণ করা যাবে। আমরা এই মুহূর্তে চলে যাব বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিক মুন্সি, তিনি জানাবেন বিস্তারিত। শফিক। নাজিম, বরিশালের সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু বাজারে এসে ভীত সন্ত্রস্ততায় আসলে ভুগছে। তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে বাজারের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম যেভাবে আসলে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে, এটা তাদের যে কোনো মুহূর্তে আসলে অসুস্থ করে দিতে পারে। এ কারণে তারা কিন্তু যথাসম্ভব চেষ্টা করে যে বাজার এড়িয়ে চলার। আমরা আসলে আজকে বরিশালের বাজারগুলো ঘুরে যেটা দেখেছি যে কোরবানি পরবর্তী সময়ে গরু এবং ছাগলের মাংসের দাম কিছুটা অপরিবর্তিত থাকলেও কিন্তু মুরগির দাম কিন্তু বেড়েছে। আমরা যেটা আসলে দেখেছি যে সোনালী মুরগির দাম সেটা গত সপ্তাহে 290 টাকার মতো কেজি দরে বিক্রি হলেও কিন্তু আজ সেটা 300 থেকে 310 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে পোল্ট্রি বা ব্রয়লার মুরগি যেটাকে বলে সাদা মুরগিটা, এটাই কিন্তু 190 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে, যেটাও কিন্তু কিছুটা বাড়তি বলেই আসলে আমাদেরকে জানিয়েছে এই স্থানীয় যারা আছেন তারা। এছাড়া গরুর মাংসের দাম 780 টাকা করেই রাখা হচ্ছে, যেটা গত সপ্তাহেও একই দাম ছিল। খাসির মাংসের দাম রাখা হচ্ছে 1100 টাকা করে কেজি। নাজিম, আপনি জানেন কি যে বরিশাল কিন্তু একটা নদী বিধৌত অঞ্চল, তো স্বাভাবিকভাবেই এখানকার বাজারে মাছের সরবরাহ একটু বেশি থাকবে, এটাই কিন্তু বলা চলে। কিন্তু আমাদের অবাক করে দিয়ে এই সময়টাতে কিন্তু মাছের সরবরাহ কিছুটা কম এবং দামও বেশ বাড়তি বলেই আমাদেরকে জানাচ্ছেন বিক্রেতারা। বিশেষ করে এই মৌসুমে কিন্তু বাজারে রূপালী ইলিশের সয়লাভ থাকার কথা, কিন্তু বাজার ঘুরে কিন্তু আমরা আজ 2 থেকে 3টের বেশি আসলে ইলিশ মাছ দেখতে পাইনি, এবং সেগুলোর দামও কিন্তু 1600 থেকে 2000 টাকা। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে মাছ মাংসের বাজারের সর্বশেষ খবর। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছেন সহকর্মী লেনিয়া। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, চট্টগ্রাম ও বরিশালের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।